রাত পোহালেই দুটি বড় ম্যাচ, আর এই দুটি বড় ম্যাচকে নিয়ে এখন গোটা বিশ্বের ফুটবল কার্যত দ্বিধাবিভক্ত। কে চ্যাম্পিয়ন হবে? একদিকে ইউরো কাপ আর অন্যদিকে অবশ্যই কোপা আমেরিকা। 23 বছর পর কোপার ফাইনালে কলম্বিয়া। খরা কি কাটবে এই ল্যাটিন আমেরিকার ছোট্ট দেশটির? এবং এই ল্যাটিন আমেরিকার এই ছোট্ট দেশটি এই মুহূর্তে যা ফুটবল খেলছে তাতে গোটা বিশ্বকে কিন্তু অবাক করে দিয়েছে। অন্যদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে অবশ্যই স্পেন, আর স্পেনের ফুটবল মানেই হচ্ছে শিল্প, দৃষ্টিনন্দন ফুটবল, টিকিটাকা ফুটবল। অন্যদিকে ইংল্যান্ডও বহু বছর বাদে আবার কিন্তু ফর্মে, অর্থাৎ ট্রফি জয়ের একটা গন্ধ কিন্তু ইংল্যান্ডও ইতিমধ্যে পেয়েছে। ইংল্যান্ডের প্রথম একাদশে যে প্লেয়াররা রয়েছে তারা মানে বেশিরভাগই আন্ডার-19 ফুটবলটা খেলে তারা আজকে জাতীয় দলে। এই টিমের মধ্যে 4টি প্লেয়ার রয়েছে যারা আন্ডার-19 ইংল্যান্ডকে চ্যাম্পিয়নশিপ করার বড় ভূমিকা নিয়েছিল, তার মধ্যে সাকা অন্যতম। আজ কি ফের সাকা জ্বলে উঠবে আন্ডার-19 মতো? এই নিয়েই আমাদের আজকের আলোচনা, ইউরো ও কোপার ডায়েরি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমার ডান পাশে বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক মণিময় দা। মণিময় বাবু, আপনাকে প্রথমেই নমস্কার এবং স্বাগত। মণিময় বাবু, যদি প্রথমেই আমরা আজকে কোপার দিকে নজর রাখি, আজকে কোপার ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন বলছি? যে ডি মারিয়ার আন্তর্জাতিক শেষ ম্যাচ, এবং তিনি সেটা নিজেই ঘোষণা করে দিয়েছেন। বহুদিন আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, বিশ্বের সমস্ত ট্রফি ডি মারিয়া আন্তর্জাতিক ট্রফি ডি মারিয়া ইতিমধ্যেই হাতে তুলেছেন। বিদায় বেলায় একটা ট্রফি নিয়ে মাঠ ছাড়তে চাইবেন, এটাই স্বাভাবিক। সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার কি মনে হয় আজকে ডি মারিয়া তো বয়সের ভারে অনেকটা নতজানু, এবং তাকে বলা হচ্ছে বুড়ো ঘোড়া। বুড়ো ঘোড়া আজকে কলম্বিয়ার এই যে মানে একদম নতুন প্রজন্মের ফুটবলার যারা একেবারে 90 মিনিট মানে যেভাবে দৌড়াচ্ছেন মনে হচ্ছে যেন সেই জামাইকার মতো স্প্রিন্টার টানছেন। জামাইকার স্প্রিন্টাররা যেভাবে মাঠে স্প্রিন্ট টানেন সেইভাবে টানছেন। কি মনে হচ্ছে ডি মারিয়া আর্জেন্টিনা দুটোই হচ্ছে বুড়ো ঘোড়া? না, যে আজকে ফাইনাল ম্যাচের আগে ডি মারিয়া মানে বুড়ো বলা ইত্যাদি বলা মানে ইয়ে হবে। ফুটবল বিশ্ব তো বলছে, ফুটবল বিশ্ব বলছে, আমি বলবো না এই কারণে, কারণ উনি যদি ব্যর্থ হন তাহলে হয়তো সমালোচকরা বলবেন, কিন্তু এমন এমন মানের ফুটবল খেলেছেন এতদিন পর্যন্ত ডি মারিয়া। এবং আমার মনে হয় আর্জেন্টিনা ফুটবলের যদি গতি বলি, আর্জেন্টিনা ফুটবলের যদি আমি শিল্প বলি, আর্জেন্টিনা ফুটবলের যদি ঘরানা বলি, সবটাই মানে ডি মারিয়াহীন যদি হতো তাহলে বিপদ হতে পারত। শুধু মেসিও তো প্রায় 40-এর কাছাকাছি চলে যাচ্ছে, 38 বছর বয়সে গিয়েছে। ফলে ডি মারিয়াকে আমরা বুড়ো বলে উড়িয়ে দেবো না। তবে গত ম্যাচ পর্যন্ত শেষের দিকে মানে ওই ছোট ছোট যে ফুটেজ দেখেছি তাতে আমার মনে হচ্ছে শেষের দিকে একটু কোমরে হাত দিয়ে দিলেন, ইত্যাদি ইত্যাদি করেছেন শেষের দিকে। কিন্তু এই 90 মিনিটের এই ফুটবল, যদিও কোপা আমেরিকার কোনো এক্সট্রা টাইম ফুটবল হয় না, এক্সট্রা টাইমে কোনো খেলা হয় না, সেই দিক থেকে ওরা একটু বেঁচেই গেলেন। কিন্তু এত টাফ এই আন্তর্জাতিক ফুটবলের মাঝখানে দাঁড়িয়ে এতদিন পর্যন্ত টেনে যাওয়া এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি অধিনায়ক হিসেবে একটা কথা মনে রাখতে হবে, মেসি একটা কথা বলেছেন, যদি এই ম্যাচটা যারা প্রেডিক্ট করেন তারা কেউ কেউ কিন্তু আজকে প্রেডিক্ট করেছেন যে ইন ফেভার অফ আর্জেন্টিনা 1-0। যাই হোক, আমি এই প্রেডিকশনে যাই না, আমি গণনা টননা তো বুঝিও না, পারিও না, বুঝতেও পারি না। কিন্তু 2021 সালে এই মার্কানা স্টেডিয়ামে ব্রাজিলকে হারিয়ে যখন মেসি তার আন্তর্জাতিক তার অধিনায়ক হিসাবে আন্তর্জাতিক বিজয় যাত্রা শুরু করলেন, সেটা কিন্তু ওই লাস্ট ওয়ার্ল্ড কাপে গিয়ে দাঁড়ালো জেতার পরেই। ভেবেছিলেন ছেড়ে দেবেন, ম্যাচ ছেড়ে দেবেন, ওয়ার্ল্ড কাপের পরে আর মানে ফুটবলে থাকবেন না। কিন্তু তার আর্জেন্টিনার মানুষদের দাবি, নিজেরও একটা আর্জ যে আর্জেন্টিনা ফুটবলকে আরও দিতে পারেন, সেই যে দিতে পারার পেছনে অন্যতম কারণ কিন্তু ডি মারিয়া। আরও আছেন, আরও অন্যান্য ফুটবলাররাও আছেন, কিন্তু মানে ডি পলের কথা বলে, ফার্নান্দেজের কথা বলি, এরা যারাই থাকেন, এবং সবচেয়ে বড় কথা ওদের মানে এই গোলকিপার যিনি খেলছেন
তারা একটা দল হয়ে মাঠে নামেন, ফলে কেউ কাউকে ছেড়ে কথা বলেন বলে মনে হয় না। কিন্তু ডি মারিয়ার ব্যাপারটা, যেমন এই লাস্ট ওয়ার্ল্ড কাপের আগের ওয়ার্ল্ড কাপে ডি মারিয়ার একাধিক গোল আমাদের এখনো মাঝে মাঝে মানে এখনো স্বপ্নে দেখি, যে অসাধারণ অসাধারণ কাজ করেছেন ওনার। আর সবচেয়ে বড় কথা, এই পেছন থেকে বলটা সাপ্লাই দেওয়ার লোক কে আসবে ডান দিক থেকে উঠে আসছে, চোখ আড়াআড়ি চোখ দেখলেই মনে হচ্ছে মেসি দৌড়চ্ছেন একজনের ভরসাতেই, ডি মারিয়ার বল। স্বাভাবিকভাবেই আজকের ম্যাচটা আর্জেন্টিনার ক্ষেত্রে, আর্জেন্টিনার যারা সমর্থক, আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু প্রায় দুটো ভাগেই বিভক্ত, একটা ব্রাজিলের সমর্থক থাকে আর একটা মানে মোহনবাগান ইস্ট বেঙ্গলের মতো আর আর্জেন্টিনার সমর্থক থাকে, প্রায় কাছাকাছি সমর্থক এখানে থাকে। স্বাভাবিকভাবেই আমাদের এই রাজ্যে তো বটে মেসির দলের পক্ষে আজকে বাজি থাকবে, কিন্তু কলম্বিয়া দলের কথা যদি বলি, এই কলম্বিয়া যেভাবে মানে এই কোপা আমেরিকা যেমন যে ডেভেলপ ফুটবল তারা খেললেন এবং টাফ ফুটবলও খেললেন, টাফ ফুটবলটা কিন্তু আবার উরুগুয়ের সময় এটা গ্যালারি পর্যন্ত পৌঁছে গিয়েছিল, এবং ওই কলম্বিয়া দলের একটা গুরুত্বপূর্ণ। একটু থামাবো, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কোচ আবু তাহের। আবুদা, আপনাকে প্রথমেই নমস্কার এবং স্বাগত স্টুডিওতে আসার জন্য। আবুদা, প্রথমে যে প্রশ্নটা আপনাকে করব, যে আজকে কলম্বিয়ার বিরুদ্ধে মাঠে নামছে আর্জেন্টিনা, মেসি এবং অবশ্যই ডিমারিয়াটা মাঝমাঠে খেলাটা সেই অপারেট করবে এবং পাসগুলো, ফাইনাল পাসগুলো তার পা থেকেই বেরোনোর একটা চান্সেস সব থেকে বেশি। সেই জায়গা থেকে তোমার কি মনে হয় কলম্বিয়া যেভাবে টাফ ফুটবল উরুগুয়ের মতো টিমের সঙ্গে খেললো, সেই জায়গাতে আজকে যদি সেই একই টাফ ফুটবল খেলবে, এটা একদম ধরে নেওয়াই যায়, কারণ কলম্বিয়ার অস্ত্র কিন্তু টাফ ফুটবল অ্যান্ড গতি। সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে যদি সেই টাফ ফুটবলের পুনরাবৃত্তি করে উরুগুয়ের মতো, মেসি বা ডিমারিয়া এরা কতটা সচল থাকতে পারবে 90 মিনিট? ফাইনাল ম্যাচ, দু টিমের উপরে স্নায়ুর চাপ থাকবে। একদিকে যেন অভিজ্ঞতা, অনেক দিন খেলার তাদের যে ফুটবল জগতে ডিমারিয়া, মেসি, ওদের যে জুটি, অন্যদিকে তারুণ্য, ওদের গতি, স্ন্যাচিং এবং হিট অ্যান্ড রান, সেটা আমি একজন আর্জেন্টিনার সমর্থক হিসাবেই সেটা একটা ভাবনার বিষয়। লড়াইটা খুব কঠিন হবে, কলম্বিয়াও ছেড়ে কথা বলবে না, এবং ওদের প্রত্যেকটা প্লেয়ার খুব রান করে, হিট অ্যান্ড রান খেলে, টাফ ফুটবল খেলে। সেই ক্ষেত্রে ডিমারিয়া এবং যে মেসির জুটিটা, সেটা না, ডিমারিয়া মেসি আগেও দেখেছি আমরা, আগেও আমি বলেছি যে কোনো সময় যে কোনো অঘটন ঘটিয়ে দিতে পারে, দ্যাট মিনস টিম যে কোনো সময় বের করে দিতে পারবে। তো একটা জমজমাট লড়াই দেখবে দর্শকরা, আমরাও দেখার অপেক্ষায় আছি। তো লড়াইটা কঠিন হবে। দ্বিতীয়ত মনিবাতে যে প্রশ্নটা তোমায় করব, যে যেহেতু 90 মিনিট ফুটবল খেলা, আর আর্জেন্টিনার গোলকিপার যে ফর্মে রয়েছে এবং পেনাল্টি শুট আউটে এখন স্পেশালিস্ট তাকে বলা হচ্ছে, সেই জায়গাতে গিয়ে তোমার কি মনে হচ্ছে যে আর্জেন্টিনা যদি দেখা যায় যে মানে তোমার খুব বেশি টাফ ফুটবল খেলা হচ্ছে, একদম প্ল্যান করে টাইব্রেকারের দিকে নিয়ে যেতে পারে বা পেনাল্টির দিকে নিয়ে যেতে পারে? টাই ব্রেকার পর্যন্ত যাওয়া মানে এই যে ল্যাটিন আমেরিকান ফুটবলার যারা ফুটবল খেলেন আর কি, তারা টাই ব্রেকার পর্যন্ত সাধারণত যেতে চান না, উপায় শেষ পর্যন্ত, যেহেতু এখন আর্জেন্টিনার ফেভারে রয়েছে গোলকিপার। হ্যাঁ, লাস্ট যেটা মানে ব্রাজিল যেটা হেরে গেল, সেখানে টাই ব্রেকারে গেল বটে ম্যাচটা, কিন্তু যেতে চান না এই সমস্ত ক্ষেত্রে। তবে এটা ঠিকই বলেছেন যে যেহেতু মার্টিনেজের মতো গোলকিপার ওদের আছে, আর্জেন্টিনা দলের আছে, এবং তাদের পেনাল্টি শুট আউটে দক্ষ একাধিক প্লেয়ার যেহেতু আছে, স্বাভাবিকভাবেই তারা টাফ ফুটবলে যদি গুটিয়ে নেনও, সেটা তারা 90 মিনিট পর্যন্ত চালিয়ে দেবার চেষ্টা করবেন। তবে একটা কথা ঠিক, যে মানে কলম্বিয়ার অ্যাডভান্টেজ হচ্ছে ওদের যেহেতু বয়স কম, এই দলগুলি একটু টাফ যেমন খেলে, একটু গতিশীল ফুটবলও খেলে, ফলে এই জায়গার ক্ষেত্রে যেহেতু বল প্লেয়ার অনেক বেশি হচ্ছে আর্জেন্টিনা দলের,
অনেক বল প্লেয়ার বেশি। অনেকক্ষণ বল, ফলে স্বাভাবিকভাবেই এই ম্যাচটা কলম্বিয়া যে মানে 1 ফুট করে উড়িয়ে দেবে ঘটনাটা তা না, এভাবে পারবে বলে মনে হয় না। কারণ ব্রাজিল যে ভুলটা করেছে 1 গোলে লিড নেওয়ার পরেও, এই যে ডিফেন্সিভ ফুটবলটা ব্রাজিল খেলতে গেল, সে মানে এই ডিফেন্সিভ ফুটবলটা খেলতে গিয়ে মাঠটা খেয়ে গেল ওরা। নাহলে এবার আজকে একটু আমরা তাদের দেখতে পারতাম। আবু দা, এবার যেতে আসবো, দেখো কলম্বিয়া মানে কলম্বিয়া আমার মনে হচ্ছে কলম্বিয়ার যে স্ট্র্যাটেজি হতে পারে সেই স্ট্র্যাটেজিটা অবশ্যই আমার মনে হয় কোচের নজরে থাকবে। কি নজরে? না আমি ভাই কাউন্টার অ্যাটাক ছকে আমি খেলবো, অর্থাৎ ডিফেন্সে লোক বাড়াবো, আর্জেন্টিনাকে মাঝমাঠের নিচে নামিয়ে নিয়ে আসবো, তারপর কাউন্টার অ্যাটাকে যদি যাই সেই ক্ষেত্রে আর্জেন্টিনার যারা বয়সের ভারে একটু নতজানু রয়েছে 38-39, তাদের ঠেকানো খুব মুশকিল হয়ে যাবে যদি উইং প্লেটা চালু করে। উইং প্লে দুদিক দিয়ে আক্রমণ, সঙ্গে মাঝমাঠ যদি শক্ত দিয়ে আক্রমণ করে তাহলে আর্জেন্টিনাকে বধ করা সম্ভব। তোমার কি মনে হয় এই ছকে ফুটবল খেলতে পারবে লরেঞ্জো কোচ এবং যে রড্রিগেজ ক্যাপ্টেন কলম্বিয়ার, তো সেটাই আপনার নিজের ঘরকে আগে সামলাবে, তারপর আমার হিসাবে কাউন্টার এটাকে যাবে এবং লম্বা লম্বা থ্রোপাস ছাড়বে, যেহেতু ওদের গতি বেশি। তো মাঝমাঠটা যেমন শক্ত রাখতে হবে, শক্তপোক্ত রাখতে হবে, উইং দুটোকেও ব্লক করতে হবে, সেটা নিশ্চয়ই লরেঞ্জোর মাথায় থাকবে যে আর্জেন্টিনার তো অভিজ্ঞ ফুটবলার, যে কোনো সময় যে কোনো বল, এত ডিফেন্স ছাড়া বল যখন থ্রোপাস ছাড়বে সেটাকে রাখা মুশকিল হয়ে যাবে, গোল করার অপরচুনিটি খুব বেশি হবে। পেনিট্রেটিভ জোনে বল যেন খুব বেশি পাস না খেলতে পারে, সে ডেফিনেটলি কলম্বিয়ার যে কোচ ক্যাপ্টেন সেদিকটাই নজর রাখবে। হ্যাঁ, ডেঞ্জার জোনে তোমার কি মনে হয় একদম বক্সের বাইরে ওরা কি মানে 4টে না 5টা প্লেয়ার সাজাবে আজকে? আমার তো যা ধারণা 4টে তো অবশ্যই রাখবে, যেমন পেনিট্রেটিভ জোন থেকে যেন যে কোনো প্রকারেই হোক, যেখানে মেসির মতো যে প্লেয়ার আছে যেন শুটটা যেন মানে ফ্রিলি যেন না নিতে পারে। কারণ আপনার যদি শুটটা ফ্রিলি নিতে পারে, মেসি পায়ের যে জাদু যে কোনো সময় গোল করে দেবে, যত ভালো গোলকিপারই হোক না কেন। সেই জন্য সে যে পেনিট্রেটিভ জোন বক্সের সামনে, বক্সের যে ডি বক্সের মাঝামাঝি যে জোনটা আছে সেই জোনটা যেন কোনোভাবেই একা না মানে ফ্রিলি যেন শুট করতে না পারে, সেই দিকটা নিশ্চয়ই মাথায় রাখবে ক্যাপ্টেন এবং কোচ। এবং আমার ধারণা প্রত্যেক যারাই ডি মারিয়া এবং মেসির কাছে আসবে তাদেরকে ক্লোজ মার্কিং এ রাখার চেষ্টা করবে। মনিময়দা, তোমার কি মনে হচ্ছে যে আজকে আর্জেন্টিনার দুটি অস্ত্র থাকতে পারে? এক হচ্ছে প্রথম থেকেই মাঝমাঠে লোক বাড়ানো, যদি মাঝমাঠে লোক বাড়ানো থাকে তাহলে অনেক বেশি ওয়াল খেলা যাবে, অনেক বেশি পাসিং ফুটবল করানো যাবে। কিন্তু আর্জেন্টিনা আমার মনে হয় দেখো আজকে খুব বেশি উইং দিয়ে অ্যাটাক করবে না, কারণ উইং দিয়ে অ্যাটাক করলে তোমার হেড অপরচুনিটি বেশি থাকবে বা কর্নার অপরচুনিটি বেশি থাকবে। সেই জায়গাতে কলম্বিয়ার যারা ডিফেন্ডার তাদের গড় উচ্চতা কিন্তু খুব একটা খারাপ নয়, এবং সেই জায়গাতে আর্জেন্টিনার যারা প্লেয়ার তারা মানে হেডে সেইভাবে হয়তো চান্স নিতে, শারীরিক যে দক্ষতা সেই জায়গাতে একটু পিছিয়ে থাকবে। তোমার কি মনে হয় একেবারে মাঝমাঠ কেন্দ্রিক? কারণ যত বেশি মেসি এবং রড্রিগেজকে ফাউল করবে বক্সের বাইরে তত বেশি আর্জেন্টিনার লাভ। তোমার কি মনে হয় প্রথমেই আর্জেন্টিনা একেবারে মাঝমাঠে 3জন কি 4জন প্লেয়ার নিয়ে যত বেশি একসঙ্গে উঠবে? ওরা তো গত ম্যাচ পর্যন্ত দেখলাম 4-3-3 খেলবে। এখন সবচেয়ে সুবিধা হচ্ছে এই কলম্বিয়া দলের যিনি কোচ তিনি অরিজিনালি আর্জেন্টিনা, এবং আর্জেন্টিনার সমস্ত বিষয়টা উনি জানেন, এবং নিজেও ডিফেন্ডার ছিলেন এই নেস্টান লরেঞ্জো, উনি ডিফেন্সে খেলতেন, উনি বিষয়টা বোঝেন এবং আর্জেন্টিনাকে খুব দুর্দান্তভাবেই উনি টেস্ট করতে পারেন এবং জাজও করতে পারবেন আমার ধারণা আর কি। যেহেতু 4-3-3-এর এগেনস্টে আবু আরও সুন্দর বলতে পারবে যে 4-3-3-এর এগেনস্টে 4-2-3-1-এ যে কলম্বিয়ার ছক, তাতে খুব স্বাভাবিকভাবেই মনে হচ্ছে এই যে 3 আর 1-এ 4 আর 2-এ 6 জন, এই 6 জনকে অ্যাটাকিং ডিফেন্সটাকে 4 জন রেখে 6 জনকে তারা আক্রমণের দিকেই নিয়ে যাবে। এবং তাদের যে সবচেয়ে বড় কথা যে ওদের দলের যে মূল অস্ত্র, যে মানে গোল করার দিকে সবচেয়ে বড় মুন্সিয়ানার পরিচয় দিয়েছে এর পর্যন্ত যে মানোজ, এই ছেলেটা কিন্তু এবার ফাইনালে থাকতে পারছে না রেড কার্ডের জন্য।
ফলে তাদের অল্টারনেটিভ যে কর্ডোবা বলে যে ছেলেটা আসছেন, ইনাকে সামনে রেখেই তাদের মূল অস্ত্রটা সাজানোর চেষ্টা করছে কলম্বিয়া দল। কিন্তু মানে মার্টিনেজের গোলরক্ষক মার্টিনেজ এবং আমাদের তাদের 4-3-3-এর ক্ষেত্রে 3-এর ক্ষেত্রে যে আরেক মার্টিনেজ রয়েছে, আর 4-এর ক্ষেত্রে যে আরেক মার্টিনেজ, দ্যাট ইজ লেফট স্টপার ব্যাক যিনি থাকবেন, এই মার্টিনেজকে টপকে যাওয়াও কিন্তু 2 মার্টিনেজ ওদের, মানে আমাদের আর্জেন্টিনা দলের এই গোলকিপার মার্টিনেজ থেকে শুরু করে তাদের আক্রমণটা শুরু হয়, প্রথম বাঁ প্রান্ত থেকে শুরু হয়, নিয়ে এসে ডি ম্যারিয়া হয়ে এটা ঢোকে মেসি পর্যন্ত যায়। মাঝখানে আলভারেজ আছে, আলভারেজ জায়গা কভার করে করে এগিয়ে যায়। এই যে আক্রমণের জায়গাটা, কিন্তু কাউন্টার অ্যাটাকটা নেবে কি করে? এই যে 4-3-3 প্রথা, আবু কোচ দীর্ঘ তার অভিজ্ঞতা, মানে ও তো ন্যাশনাল লেভেলে অসাধারণ কোচিং করছে, এবং এই রাজ্যের যে আমাদের পুলিশ দল বা অন্যান্য দলের কোচিং করার ক্ষেত্রে তার যা ভূমিকা এর আগেও, আর নিজেও খেলোয়াড় জীবনে অসাধারণ ছিল। এবং সবচেয়ে বড় কথা, ইনসাইড দ্য ফিল্ড কোনোদিন মাথা গরম করতে দেখিনি। ফলে আবুদার কাছে একটা জিনিস যাবো। আবুদা, তোমার কি মনে হয় আজকে রড্রিগেজের কিন্তু রড্রিগেজের তো ওর আর পরীক্ষা দেওয়ার এই জীবনে কিছু নেই, ওর পরীক্ষা দেওয়ার কিছু নেই। সেই ক্ষেত্রে তোমার একটা মানে মনে করাবো যে সেই মানে ব্রাজিলের বিশ্বকাপের কথা, অলিভার কান ভার্সেস রোনাল্ডো একেবারে সেইবার ধনুক ভাঙা পণ নিয়ে নিয়েছিলেন যে আমি বল এয়ারে মারবো না, এবং যে গোলটা পেয়েছিলেন প্রথম গোলটা, সেটাও কিন্তু মাটি ঘেঁষা বলে, যে অলিভার কান একমাত্র মাটি ঘেঁষা বলেই পরাজিত হতে পারে। হ্যাঁ, নিচেই দুর্বল ছিল। এটার ক্ষেত্রে রিভালদোর একটা অসাধারণ ভূমিকা ছিল। হ্যাঁ, রিভালদো মানে টোটাল জার্মান ডিফেন্সটাকে রিভালদো একাই প্রায় শেষ করে দিয়েছিল। এই সেই জায়গা থেকে আজকের প্ল্যানটা কি হওয়া উচিত কলম্বিয়ার, তোমার কি মনে হয়? কারণ মার্টিনেজ ও কোন জায়গাতে কি করবে সে তো কেউ জানে না, আর বিশেষ করে এয়ারে আজ পর্যন্ত পরাজয়, ওকে ড্রিবল করা খুব মুশকিল বা ওকে পরাস্ত করা খুব মুশকিল। সেই ক্ষেত্রে দুটো হতে পারে, এক হচ্ছে মাটি ঘেঁষা বল, আর এক হচ্ছে দুরান্ত হেড। যদি ফার্স্ট বারে থাকে ভাই, সেকেন্ড বারে ঢোকাও, কিচ্ছু করার থাকবে না সেই ক্ষেত্রে গোলকিপারের। কোনটা প্ল্যান নিতে পারে আজকে কলম্বিয়া? 23 বছর পরে ফাইনালে এসছে রড্রিগেজ, ওদের আমার যা ধারণা এই যে কোচ হিসাবে, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, অনেকগুলো প্ল্যান থাকবে। তো এইসব মানে বড় দলগুলো কি করে, আপনার যখন অ্যাকর্ডিং টু পরিস্থিতিতে সে একটা প্ল্যান নিয়ে কিন্তু প্রত্যেক কোচ, প্রত্যেক টিম ম্যানেজমেন্ট একটা মাঠে নামে নাকি, আমি যদি অবশ্যই প্রত্যেক টিমে একটা নিজস্ব স্ট্র্যাটেজি যায় যে সেটা ক্লিক করছে না, বা যে একটা ধারণা নিয়ে গেছে যে উইং দিয়ে খেলবে আর্জেন্টিনা, কিন্তু দেখা গেছে মাঝমাঠ দিয়ে বেশি খেলছে, তাহলে মাঝমাঠে লোক বাড়াতে হবে। তো সেই ক্ষেত্রে সমস্ত ধরনের 1-2-3টে প্ল্যান তো ওদের থাকবে, প্ল্যান এ, বি, প্ল্যান সি, অ্যাকর্ডিং টু পরিস্থিতি সে প্ল্যানগুলো অ্যাপ্লাই করবে। আর এখানে এত বড় মাপের প্লেয়ার, এত মানে হাই স্ট্যান্ডার্ড টুর্নামেন্ট, সেখানে আর মানে শুধু জাস্ট একটা কমেন্ট পাস করে দিলে হলো, উইদিন ফিউ সেকেন্ডের মধ্যে সবার মধ্যে পৌঁছে যাবে। তো সেটা কলম্বিয়া যেমন মানে এক বিন্দু মাঠ, মানে ওদের বিনা যুদ্ধে জমি ছাড়বে না 23 বছর পরে, এটা ওদের হারানোর কিছু নেই, ওদের পাওয়ার। আর সেখানে আমরা যদি বিপরীত দিকে দেখি, সেখানে মেসির হয়তো এটাই লাস্ট ইউরো হতে পারে মেসি ডি মারিয়াদের সম্ভবত। তো সেই বিদায়টা ওরাও নিশ্চয়ই চাইবে, যে বিদায় মানে যে শেষ ইউরোটা মানে আমাদের মতো যারা ফুটবল প্রেমী সেটা চিরস্মরণীয় হয়ে থাকে। তো দুই দিক থেকে যদি বিচার করি, তাহলে একটা মানে ম্যাচটা সত্যি খুব দারুণ হবে। এবং কলম্বিয়া যা ধারণা, মণিময় দার সঙ্গে যে আমি একমত, যে ওদের যে মাঝমাঠে লোক বাড়াবে, দুটো সাইড দিয়ে ব্লক করার চেষ্টা করবে, উইংগুলো যেন হুড়হুড় করে না ঢুকতে পারে, এবং সেখান থেকে কাউন্টার অ্যাটাকে যাবে। আর পাশাপাশি আমি যেটা বলবো সেটা হলো, যেটা মার্টিনেজ যেহেতু একটা দুর্দান্ত গোলকিপিং করছে সেখানে, তো ওরাও খুব একটা মানে আপনার যদি খেলার পরিস্থিতি বুঝে, আপনি শেষের দিকে ততটা রিস্ক হয়তো বা নেবে না, না হলে
ওদের একটা প্লাস পয়েন্ট, সেখানে মার্টিনেজ এখন দুর্দান্ত ফর্মে রয়েছে। ইন টাইমে যদি গোল হয় অয়েল অ্যান্ড গোল, না হলে সেই পেনাল্টির দিকে গড়ালেও শেষের দিকে আর্জেন্টিনা চাইবে যদি গোল হয় ভালো, না হলে সেই পেনাল্টির দিকে যাওয়াটাই ওদের জন্য সেফ হবে মনে হয়। একেবারে এবার আমরা চলে যাব যে কোপার পাশাপাশি ইউরো কাপ নিয়েও আলোচনা করব, কারণ রাত পোহালেই ইউরোর আজকে ফাইনাল। ইউরোর ফাইনালে অবশ্যই অত্যন্ত আকর্ষণীয় ফাইনাল হবে বলে ধরেই নিচ্ছে ফুটবল বিশেষজ্ঞ, কারণ একদিকে স্পেন আর অন্যদিকে হচ্ছে ইংল্যান্ড। টিকি টাকা ভার্সেস হচ্ছে লং পাস এবং অবশ্যই পাওয়ার ফুটবল। কোন ফুটবল জিতবে দ্বিধাবিভক্ত গোটা বিশ্ব। আমি প্রথমেই আবুদার কাছে যাব যে স্পেন নতুন করে আর এই স্টুডিওতে আলোচনা করার কিছু নেই, কারণ ধারাবাহিকভাবে তারা দিন 15-20 বছর ধরে তারা ধারাবাহিকভাবে ভালো খেলে আসছে, কখনো ট্রফি পাচ্ছে কখনো পাচ্ছে না। কিন্তু স্পেনের ফুটবল তো শুধুমাত্র বিশ্বকাপ বা তোমার ইউরো দিয়ে যাচাই করলে হবে না। স্পেন ফুটবল মানেই লা লিগা, স্পেন ফুটবল মানেই লা লিগা। সেই লা লিগার ফুটবল নিয়ে এই মুহূর্তে গোটা বিশ্বেই ঝড় ওঠে। সেই জায়গাতে দাঁড়িয়ে কি মনে হয় তোমার, এই যে লা লিগার মতো যে তোমার লিগগুলো হয়, এই লা লিগার লিগেই কিন্তু স্পেনের ফুটবলাররা বেশি খেলে। স্পেনের ফুটবলাররা কিন্তু খুব একটা বেশি জার্মানি বা ইটালি বা তোমার দিকে ইংল্যান্ড, এই তিনটে যে ফুটবল বড় বড় দলগুলো রয়েছে বা লিগগুলো হয়, সেই জায়গায় স্পেনের ফুটবলাররা খুব একটা খেলতে যায় না। তারা স্পেনের যে টিমগুলো রয়েছে সেখানেই থাকে। এই যে একটা বাড়তি সুবিধা, অর্থাৎ টিকি টাকার ঘরানার মধ্যে সারাটা বছর থাকা, এই ঘরোয়া ফুটবলারদের টাচে থাকা, এইটা কি কোথাও একটা বাড়তি সুবিধা করে দেয় স্পেন দলের এই ফার্স্ট 11 গঠনে? স্পেন ভার্সেস ইংল্যান্ড, একদিকে টিকি টাকা অন্যদিকে পাওয়ার ফুটবল। স্পেন দলে লুইস, অন্যদিকে সাউথগেট, দুজন কোচই অভিজ্ঞ কোচ। স্পেন যে টিকি টাকা ফুটবল খেলবে সেটা নিঃসন্দেহেই ইংল্যান্ড যে সাউথগেট দীর্ঘদিন পরে দেশের বাইরে ফাইনাল খেলতে যাচ্ছে, নাকি বলছেন মনে হয় না? দীর্ঘদিন পরে, দীর্ঘ বছর পরে। হ্যারি কেন অনেক সিনিয়র প্লেয়ার, ক্যাপ্টেন। অন্যদিকে অ্যালভেরো ক্যাপ্টেন, যেটা স্পেন দলে। স্পেন তো টিকি টাকাকে কিভাবে আপনার ব্লক করা যায় সেটা সাউথগেট নিশ্চয়ই ভেবে রেখেছেন, যে আমাদের হাফে, দ্যাট মিনস ওন হাফে আমরা টিকি টাকা করতে দেব না, সেখানে পাস খেলতে দেব না। তাহলে তো দুটো করতে হবে, একটা হয়তো খুব বেশি পরিমাণে ইংল্যান্ডের প্লেয়ারদের বলের প্রতি ধাওয়া করতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে ব্লক করতে হবে, তোমাকে মাঝমাঠ পুরো ব্লক করে দিতে হবে। না, আমার মনে হয় স্ট্র্যাটেজিটা এমন হবে, ওদের অপোনেন্ট হাফে যদি ওরা টিকি টাকা খেললো, লেট দেম প্লে। যদি মানে হাফ মাঠের পরে ধাওয়া করবে না। হ্যাঁ, স্পেনের যদি অর্ধে যদি ওরা স্পেনের বক্সের সামনে যদি টিকি টাকা করে, দ্যাট ডাজন্ট ম্যাটার কিছু, মানে কিন্তু আমাদের আমাদের অর্ধে, দ্যাট মিনস ইংল্যান্ডের অর্ধে যেন টিকি টাকা না করতে পারে, তাহলে মুশকিল হয়ে যাবে। তো সেটাকে কিভাবে আটকানো যাবে, সেই টিকি টাকাকে, সেই পাসকে, যত বেশি পাস খেলবে তত বেশি আপনার ফাঁক ফুকট তৈরি হবে, প্লেয়ার তৈরি হবে, ভুল করবে ইংল্যান্ডের প্লেয়াররা। স্পেনের প্লেয়াররা চাইবে অপোনেন্টের অর্ধে, দ্যাট মিনস পেনিট্রেটেড জোনের আগে অপোনেন্টের হাফে যত বেশি পাস খেলা যায়, যত বেশি টিকি টাকা যাওয়া। আর ঠিক বিপরীতভাবে ইংল্যান্ড চাইবে যে আমাদের অর্ধে টিকি টাকা খেলতে বাবা এলাও করবো না, তুমি তোমার অর্ধে টিকি টাকা খেলো খুব, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। যে দুইটা স্ট্র্যাটেজি হবে। একটা হবে আমার মনে হয়, আমার ধারণায় যে কোচ, যে স্পেন চাইবে অপোনেন্টের হাফে আমি খুব পাস খেলবো, সেখান থেকে ফাঁক গ্যাপ চ্যানেল তৈরি করব, সেখান থেকে গোলের সুযোগ খুঁজবো, অপরচুনিটি তৈরি করব। অন্যদিকে টিকি টাকা খেলে আসো, আমাদের অর্ধে আসো, সেখানে আমরা খেলতে দেব না, আমরা এখান থেকে বলকে স্নেচিং করব, বল নিজের আয়ত্তে আনবো, সেখান থেকে কাউন্টার অ্যাটাকে যাব। কারণ আমি দেখেছি যে ইংল্যান্ডে মানে অসাধারণ গতি সম্পূর্ণ প্লেয়ার আছে, বিশেষ করে শাখা যে কোনো সময় চিত্র পাল্টিয়ে দিতে পারে। আমি লাস্ট ম্যাচটা দেখেছি, খুব ভালোভাবে অবজার্ভ করেছি। শাখা, রাইস, ফোর্ডেন,
দুর্দান্ত ফর্মে রয়েছে। এবার একটু মণিময়দার কাছে আসবো। মণিময়দা, এই যে যেটা বলছিলাম যে ইংল্যান্ড মাঝমাঠে অনেক বেশি লোক বাড়াবে, কারণ স্পেনকে বেশি পাসিং ফুটবল বা মুভিং ফুটবল যেটা আমরা বলি এখন, মুভ করতে দেবে না। এইবার সেই জায়গা থেকে যদি মুভ করতে না দেয়, যখন ইংল্যান্ডের প্লেয়াররা যদি বলটা তোমার স্ন্যাচিং করে ধরতে পারে, সেই ক্ষেত্রে কি তোমার কি মনে হচ্ছে আজকে একটু লং পাসের দিকে যাবে, না সেই তারা পাস খেলতে খেলতে যাবে? না, ওদের যে তিতিকাকা ফুটবলটা যেটা, সেটা মানে লাস্ট বিশ্বকাপে 16 থেকে যে বিদায় হয়ে গেল ওরা, এবং শেষ পর্যন্ত জাপানের কাছে হেরেও গেল 2-1 গোলে, এটা পড়ে যাওয়ার পরে তারা কিন্তু আস্তে আস্তে এই জায়গা থেকে কিছুটা সরে এসেছে এই মুহূর্তে। এবং এদের দলে এমন কতগুলি প্লেয়ার রয়েছে, যেমন ইয়ামেলের কথা বললেন, নিকো, এদের যা বয়স, 16, হ্যাঁ, এদের থেকে মানে 16 থেকে 21 বছরের ভেতরে এই যে 5-6 জন ফুটবলার রয়েছে, এই ফুটবলাররা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে খেলা পাল্টে দিতে পারেন এই জায়গায় দাঁড়িয়ে। ইংল্যান্ডের হচ্ছেটা কি, ইংল্যান্ডের কথা বললাম যে 1966-এর পরে ওরা তো ওয়ার্ল্ড কাপই জিতলো না, কিন্তু ইংল্যান্ড কিন্তু বরাবরই এই মুহূর্তে ইংল্যান্ড কিন্তু খুব ভালো ফুটবল খেলছে। এই আন্ডার 19 ওদের হ্যাঁ লাস্ট 20 আন্ডার 19 এর ছেলেরা যেভাবে উঠে এসছে এই মুহূর্তে, ইংল্যান্ড এই মুহূর্তে খুব ভালো ফুটবল খেলছে। এবং সর্বশেষ যে ম্যাচটাতে প্রায় পিছিয়েই ছিল, সেখান থেকে খেলা বের করে আনা, এটা একটা মানে আউটস্ট্যান্ডিং ফুটবল না খেললে হয় না। সেই ক্ষেত্রে ইংল্যান্ডের যার কথা আমরা বলছি যে কেনি, আমার ধারণা কেনিকে ছাড়াই হয়তো প্রথম থেকেই ওরা ইয়েকে মানে যে গোল করে জেতালো লাস্ট হিসেবে নামলেন, উনাকে দেখেই বোধহয় তারা দলটা মানে ওই যে ওয়াটকিন্সের নেমেই তারা করবে। কেন করবেন আমি বলছি, যে গতিতে ওয়াটকিন্সের গতি সাংঘাতিক গতিতে লড়েন, এই যে লড়াইটা, কোথাও একটা পড়ছিলাম যে চিতার সঙ্গে তুলনা করা হচ্ছে, চিতাবাঘের সঙ্গে তুলনা, ঘন্টায় 100 কিলো দৌড়চ্ছে। তবে একটা কথা ঠিক যে ফ্রান্সের মানে স্পেনের এই জায়গা থেকে, স্পেনের যে তাদের যা ডিপ ডিফেন্স থেকে মিডফিল্ডের যে জায়গাটা, এই জায়গাটা কতটা ফাঁকা পাবে ওয়াটকিন্সের মতো লোকরা, এরা মানে এই জায়গাটা কোনো অবস্থাতেই মানে ফাঁকা দেওয়ার কথা না আমার ধারণা। যার ফলশ্রুতিতে এতটা জায়গা গত দিনের ম্যাচের লাস্ট ম্যাচটার মতো, ইংল্যান্ড যে লাস্ট ম্যাচটা 2-1 জিতলো, সেই ম্যাচের মতো এতখানি জায়গা, ফাঁকা জায়গা দেওয়া ওদের কাছে দেবে না। কেন দেবে না? এই মুহূর্তে তারা করে কি, স্পেন কি করে, যখনই আপনি দেখবেন ওরা যখনই বলটা নিচ্ছে, আশেপাশে 5 থেকে 6 জন ফুটবলার ওদের রয়েছে। এই যে জার্সিটা খুব অ্যাট্রাকটিভ, তো আপনি যে কোনো সময় দেখবেন যে 5 থেকে 6 জন ফুটবলাররা রয়েছে। এই 6 জন ফুটবলারের ভেতর 3 জন রয়েছেন যারা প্রচন্ড গতিতে দৌড়তে পারে। এই যে কাউন্টার অ্যাটাকটা নেওয়ার মতো ডিফেন্স, মানে ডিফেন্স সবসময় তৈরি থাকতে হবে ইংল্যান্ডকে। কারণ ইংল্যান্ড যখনই জিতেছে, যে ম্যাচগুলি জিতেছে দেখবেন লাস্টে এই ইউরোতেই যে ম্যাচগুলি জিতেছে, শেষ সময় গোল করে জিতেছে। সবাই বলছে কপালের জোরে বেরিয়ে গেছে, আউট হয়ে যাওয়ার কথা, এটা তো একটা স্ট্র্যাটেজি। শেষ সময় করে নিয়েছে। বিপক্ষের যে মানে তারা টায়ার্ড হয়ে যাওয়া পর্যন্ত ইংল্যান্ড যেমন মনে হয় অপেক্ষা করে। লাস্ট ডেতে যেটা করলেন, দলের যে ইয়েকে বসিয়ে দিয়ে, হ্যারিকেনকে বসিয়ে দিয়ে, হ্যারিকেন গোল করলেন, তারপরে হ্যারিকেনকে বসিয়ে দেওয়ার পরেও এই যে লোক মানে ওয়াটকিন্সের নামানোর যে সিদ্ধান্তটা, এটা আউটস্ট্যান্ডিং সিদ্ধান্ত। মানে গতিটা, হঠাৎ করে খেলার গতিটা অনেক বেশি পরিবর্তন আসলে নামানো হয়েছিল যে এটা চলে যাবে ইয়ে পর্যন্ত, মানে শেষ সময় টাই ব্রেকার পর্যন্ত যাবে। আর এই ওয়াটকিন্স হচ্ছে তরতাজা, তখন মানে যেটা করে দেবে, গোল করে ফেললো, আর না হলে ওই ইয়েতে অসাধারণ টাই ব্রেক করতে পারেন উনি, অসাধারণ পেনাল্টি শট আউট করেন, প্রচন্ড জোরে দৌড়ুন, প্রচন্ড জোরে শটও করতে পারেন। এই যে জায়গাটা নিয়েছিলেন, ফলে এই ম্যাচটা কেন আমরা বলছি যে তিতিকাকার সঙ্গে এই যে ইউরোপিয়ান ফুটবলের একটা খাস ইউরোপিয়ান ফুটবলের যে লড়াইটা আজকে হবে, এই লড়াইটার ভেতরে মানে ইংল্যান্ডকে যদি আমরা মনে করি যে তারা একটু পিছিয়ে থেকে শুরু করবে, আমাদের বোকামি হবে এই মুহূর্তে। মানে এই বোকামিটা অন্তত আমি করব না ইংল্যান্ডকে দেখলাম। আবুদা, তোমার কি মনে হচ্ছে যে সাকার যে শট, আমি একটা সর্বভারতীয় ইংরেজি দৈনিকে পড়ছিলাম যে সাকার শট, সেই শটটা রাজধানীর গতিবেগের সমান। একদম সঠিক তুলনা করেছে, সেটা সঙ্গে আমি একমত। মণিময়দা যেটা বলেছে ঠিকই,
ইংল্যান্ডকে কিন্তু আমরা পিছিয়ে রাখতে পারছি না। হ্যাঁ, ওরা যেমন 1 গোল খেয়ে 2 গোল করতে পারে এবং শেষ সময় অবধি লড়াই করার যে লারুকে যে মানসিকতাটা, সেটা ইংল্যান্ড দল খুব ভালো জানে। যে যেটা হ্যারিকেনকে লাস্ট ম্যাচে উঠিয়ে দিয়ে যে একটা ফ্রেশ প্লেয়ারকে নামালো, অপোনেন্ট তখন অলরেডি টায়ার্ড থাকে, সেখানে একটা গতি সম্পন্ন প্লেয়ারকে মাঠে নামানো, সেটা একটা কোচের স্ট্র্যাটেজি থাকে। কারণ সেই সময়টায় যদি একেবারে ঠিক একটা বল যদি ওই ফ্রেশ প্লেয়ারটা যে নামবে, সে যদি পেয়ে যায় না, সেই যে 85, 86, 90 মিনিট খেলার প্লেয়ারগুলো, অপোনেন্টগুলো, তখন সেটা আগের মতো ততটা তরতাজা থাকে না, কিছুটা হলো ফেটিক চলে আসে, টায়ার্ড হয়ে যায়। সেই সুযোগটা একেবারেই অনুষ্ঠানের আমরা শেষ দিকে চলে এসেছি। এই মুহূর্তে আরেকবার আপনাদের কাছ থেকে জেনে নেব, দুই গেস্টের কাছ থেকেই জানবো যে কে বেশি আজকে মাঠে যে স্নায়ুর যুদ্ধে কে বেশি এগিয়ে থাকবে, স্পেন না ইংল্যান্ড? আবুদা? আমি স্পেনকে এগিয়ে রাখছি। মনিময়দা? স্পেনকেই রাখবো, তবে যদি এটা মানে ইয়ে পর্যন্ত যায়, টাই ব্রেক পর্যন্ত যায়, তাহলে কিন্তু ইংল্যান্ডের অ্যাডভান্টেজ বেশি। ইংল্যান্ডের যে গোলকিপার পিকফোর্ড, এর একটা অসাধারণ ব্যাপার রয়েছে। ও একটা জলের বোতল নিয়ে নামে, এই জলের বোতলটার ভেতরে যারা যারা পেনাল্টি শুট আউট করতে পারে, তার নিজস্ব একটা চিন্তা ভাবনা থাকে। ওর জলের বোতলের ভেতরে ওর এগুলি মার্ক করা থাকে, কে কোন পায়ে শট করে আর কোন দিকে বেশি মারে। মানে ওই ইলেকট্রনিক মিডিয়া আর কম্পিউটারে দেখে দেখে ওইগুলি ঠিক করে জলের বোতলটা এই নেটের বাইরে রেখে দেয়। মানে ফুটবলটা কোন জায়গায় চলে গেছে আবু, দেখো এই জায়গায় চিন্তা ভাবনা যে জলের বোতলটা নিয়ে, একটা সাধারণ জলের বোতল নিয়ে যাচ্ছে সবাই, ঘটনাটা তা না। ওইটার ভেতরে ওই যে বিপক্ষের ফুটবলারদের যারা যারা পেনাল্টি শুট আউট করবে, তাদের কি কি ইমেজেস আছে সব কটা ওইটার ভেতরে এন্ট্রি করা আছে। মানে পরীক্ষার হল হলে এটা গণটোকাটুকি ধরা হতো, নিয়ে আসতে হতো। এই যে বিষয়, সেই দিক থেকে পেনাল্টি শুট আউট হলে কিন্তু আমি বলবো ইংল্যান্ডের। এইবার একেবারেই কোপাতে কাকে ফেভারিট বাঁচবে আজকে? কোপাতে এই মুহূর্তে মন বলছে আর্জেন্টিনা, তবে খেলায় বাস্তব বলছে কলম্বিয়া। আবুদা? আমি কলম্বিয়াকে এগিয়ে রাখছি। 23 বছর পরে একটা ওদের যে কিছু পাওয়া, মানে হারানোর কিছু নেই, পেতে যাচ্ছে সেটা। এমনিতে আমি নো ডাউট আর্জেন্টিনার সাপোর্টার, এবং তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এটা কলম্বিয়াকে আমি একটু এগিয়ে রাখছি। একেবারেই একটু বাদেই ফাইনাল ম্যাচ, আর কিছুক্ষণ বাদেই ফাইনাল ম্যাচ। সেই ফাইনাল ম্যাচে নামার জন্য হয়তো এখন অপেক্ষা করছেন দুই দলের ফুটবলাররাই, এবং অন্যদিকে ভোরে নামবে হচ্ছে কোপা, তারাও হয়তো অপেক্ষা করছে। শেষ মুহূর্তের যে কোচেদের যে মগজাস্ত্র, তাতে হয়তো শান দিচ্ছেন দুই দলের কোচ। কিন্তু ফুটবল মানেই হচ্ছে 11 জনের খেলা, বডি কন্ট্যাক্ট গেম, মাঠে নেমে খেলতে হবে। আর মাঠের খেলাতে কে বাজিমাত করে সেটা জানা যাবে আগামীকালই। এখন ইউরোর ডায়েরি আজকে এখানেই শেষ করব, এরপরে অন্য কোনো খবরে আমরা আবার ফিরে আসি।